হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টপাটিক্স। আশা করি তোমরা সবাই ভালো আছো। উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের একটি বৃহত্তম কোশ্চেন হচ্ছে মার্ক্সবাদের মূল নীতিগুলি আলোচনা করো। এটা 2021 সালের সাজেশনে ইম্পর্টেন্ট আছে। তোমরা অনেকে বললে যে মার্ক্সবাদের মূল নীতিগুলি, কোশ্চেনটা তো জেনে গেছি বাট তার নোট আমরা পাচ্ছি না। তাই আজকে আমরা পুরো আলোচনা করব মার্ক্সবাদের মূল নীতিগুলি কী কী। অলরেডি আমি মার্ক্সবাদের উপর একটা সেপারেট লেকচার দিয়ে দিচ্ছি, যারা যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক আছে অথবা চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো। সো লেটস স্টার্ট। মার্ক্সবাদের মূল নীতিগুলি আলোচনা করো। প্রথম, জীবনবোধ থেকে মার্ক্সবাদের উদ্ভব। মার্ক্সবাদ হলো সৃজনশীল দর্শন, মার্ক্সবাদ হলো বিজ্ঞান, মার্ক্সবাদ হলো আমাদের এই জগৎ এবং তার অংশ, মানব সমাজ সম্পর্কে সাধারণ তত্ত্ব। এঙ্গেলস বলেছেন যে ডারউইন যেমন জীবজগতের বিবর্তনের নীতি আবিষ্কার করেছিলেন, মার্ক্স তেমনি মানব ইতিহাসের বিবর্তনের সূত্র আবিষ্কার করেছিলেন। মার্ক্সবাদের আত্মপ্রকাশ ঘটে 19 শতকের চারের দশকে। মানুষের চিন্তার জগতে এক যুগ সন্ধিক্ষণ ঘটে। মার্ক্সবাদের উৎস হিসেবে যে সকল তাত্ত্বিক চিন্তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে তার মধ্যে তিনটি স্তম্ভকে কেন্দ্র করে কিন্তু গঠিত হয়েছে মার্ক্সবাদ। এক, ব্রিটিশ রাষ্ট্রীয় অর্থনীতি। দুই, ফরাসি সমাজতন্ত্রের ধ্যান ধারণা। তিন, জার্মানি ভাববাদী দর্শন। এবং যে সকল মৌলিক নীতির উপর প্রতিষ্ঠিত মার্ক্সবাদ সেগুলি হলো: এক, দ্বন্দ্বমূলক বস্তুবাদ। দুই, ঐতিহাসিক বস্তুবাদ। তিন, উদ্বৃত্ত মূল্যতত্ত্ব। চার, রাষ্ট্রতত্ত্ব। পাঁচ, শ্রেণীগ্রাম সংগ্রাম তত্ত্ব। ছয়, বিপ্লব তত্ত্ব। এবার এখানে তোমাদের একটা জিনিস বলে দিই যে তোমাদের সবসময় কোশ্চেন দেখবে 2015 সালে এবং 2017 সালে কোশ্চেন এসেছে দ্বন্দ্বমূলক বস্তুবাদটি আলোচনা করো, বা শুধু একটা সেপারেট কোশ্চেন দিয়েছিল যে দ্বন্দ্বমূলক বস্তুবাদ বলতে কি বোঝো এবং তার সংক্ষেপে পরিচয় দাও। এই যে কোশ্চেনটা আমি এখানে বা উত্তরটা দিচ্ছি এটা কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং এটা থেকে এই কোশ্চেনটার উত্তর লিখলে কিন্তু হয়ে যাবে। দ্বন্দ্বমূলক বস্তুবাদ মার্ক্সবাদের অন্যতম মৌলিক ভিত্তি হিসেবে পরিচালিত হয়। মার্ক্সের পূর্বেই ভাববাদী দার্শনিক হেগেল দ্বন্দ্বতত্ত্বের একটি সুস্পষ্ট রূপ দেন। হেগেলের ধ্যান ধারণা অনুযায়ী বস্তু জগৎ ও ভাব জগতের সব কিছুই এক অতীন্দ্রিয় পরমাত্মার দ্বান্দ্বিক প্রক্রিয়ার ফলস্বরূপ। তবে মার্ক্স ও এঙ্গেল সমাজ পরিবর্তনকে বিশ্লেষণ করে দেখেন যে বাস্তব জগতের অস্তিত্ব ভাব জগতের উপর নির্ভরশীল নয় এবং কোনো অলৌকিক শক্তির ইচ্ছারও বস্তু জগৎ সৃষ্টি হয়নি। বস্তু জগতের অভ্যন্তরে নির্দিষ্ট দ্বান্দ্বিক প্রক্রিয়ার ফলে বস্তু জগৎ তথা সমাজের পরিবর্তন সূচনা করে। মার্ক্সবাদী তত্ত্ব অনুসারে যে পয়েন্টগুলি বলা হয়েছে তা হলো: প্রথম, প্রকৃতিকভাবে বিশ্ব বস্তুময়, তার প্রতিটি জিনিস উৎপাদিতর পেছনে থাকে বাস্তব কারণ। দ্বিতীয়ত, মনের বাইরে মন নিরপেক্ষ বস্তুর বাস্তব অস্তিত্ব রয়েছে এবং মানসিক বিষয়বস্তু থেকে বিচ্ছিন্ন নয়। তৃতীয়ত, জগৎ ও তার বিকাশের নিয়ম সম্পর্কিত সমস্ত জিনিস মানুষ আয়ত্ত করতে পারে। মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ মূলত তিনটি সূত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এক, বস্তুর মধ্যে নিহিত গতিশীলতা সবসময় পরিমাণগত পরিবর্তন ঘটিয়ে গুণগত পরিবর্তন ঘটায়। দুই, বৈপরীত্য মিলন ও সংগ্রাম বস্তুর পরিবর্তনশীলতার উৎস বস্তুর মধ্যেই নিহিত থাকে, বস্তুর মধ্যেই তার বৈপরীত্য থাকে, বৈপরীত্যের মিলন ও সংগ্রামের মধ্য দিয়েই বস্তু জগতের পরিবর্তন ঘটে। তিন, দ্বন্দ্বমূলক পদ্ধতি অনুসারে বিকাশের অর্থই হলো উন্নত থেকে উন্নততর স্তরে বিকাশ। উদাহরণ হিসেবে বলা যায় যে ক্রমাগত বাষ্প বাড়তে থাকলে জল একসময় বাষ্পে পরিণত হয়, আবার এই জল ক্রমশ ঠান্ডা হয়ে জল বরফে পরিণত হয়। বাষ্প ও বরফের অবস্থানগত ও গুণগত পরিবর্তন কিন্তু আস্তে আস্তে হয় না, পরিবর্তনের একটি নির্দিষ্ট বিন্দুকে এসে তার রূপান্তর ঘটে। এছাড়াও দ্বন্দ্বমূলক বস্তুবাদ অনুসারে পুরাতনকে অস্বীকার না করলে নতুনের আবির্ভাব হতে পারে না। হেগেল তার দ্বান্দ্বিক প্রক্রিয়ায় তিন স্তর ব্যক্ত করেছেন। একটা হচ্ছে বাদ, প্রতিবাদ এবং সমবাদ। কোনো চিন্তা ঘটনার প্রথম স্তরটি হলো বাদ। এক সময় সেই নতুন অবস্থানটিও পুরাতন হয়ে যায়, পরবর্তী বিকাশের ফলে তাকে বলা হয় প্রতিবাদ। এই উভয়ের ব্যবস্থার সমন্বয়ে যে নতুন অবস্থার সৃষ্টি হয় তাকে আমরা বলি সমবাদ। এই অবস্থাকেই মার্ক্স
নীতির নৈতিকরণ বা অস্বীকৃতির স্বীকৃতি বলে অভিহিত করেছেন। মার্ক্সের দ্বন্দ্বতত্ত্বে প্রধানত দুই ধরনের দ্বন্দ্বের কথা বলা হয়েছে, এক বৈর ও দুই অবৈর দ্বন্দ্ব। সমাজের মধ্যকার পরস্পর বিরোধী শক্তিশালী সম্পর্ক থেকে বৈরদ্বন্দ্বের উৎপত্তি। উদাহরণস্বরূপ পুঁজিবাদী সমাজে পুঁজিপতি শ্রেণীর সঙ্গে শ্রমিকের দ্বন্দ্ব হল বৈরদ্বন্দ্ব, কিন্তু সমাজতান্ত্রিক সমাজে শোষক ও শোষিতের প্রত্যক্ষ অস্তিত্ব না থাকায় বৈরদ্বন্দ্বের অবসান ঘটলেও সেখানে শ্রমিক ও কৃষকদের মধ্যে দ্বন্দ্ব, গ্রাম শহরের মধ্যে দ্বন্দ্ব, মানসিক ও কায়িক পরিশ্রমের মধ্যে দ্বন্দ্ব প্রভৃতি দেখা যায়। এইরূপ দ্বন্দ্বকেই অবৈর দ্বন্দ্ব বলা হয়। মার্ক্সের মতে সমাজতন্ত্রকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার মধ্যেই এইরূপ দ্বন্দ্বের অবসান ঘটানো সম্ভব। নেক্সট, ঐতিহাসিক বস্তুবাদ। ঐতিহাসিক বস্তুবাদ মানব ইতিহাসের সামাজিক অর্থনৈতিক সমাজের আবির্ভাব, বিকাশ ও পরিবর্তনের সাধারণ নিয়মকে ঐতিহাসিক বস্তুবাদ বলা হয়। মার্ক্স মানব ইতিহাস পর্যালোচনা করে প্রমাণ করেছেন যে মানুষের প্রয়োজনীয় উৎপাদন পদ্ধতির প্রভাবে মানব সমাজের মৌলিক পরিবর্তন সাধিত হয়েছে। অর্থনীতি হলো সমাজের ভিত্তি এবং সেই ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে আইন ব্যবস্থা, কলা, ধর্ম, সাহিত্য ইত্যাদি। ঐতিহাসিক বস্তুবাদ তিনটি মূল সূত্রের সাহায্যে বলা যেতে পারে। এক, মানুষ তার সৃজনশীল শ্রমকে ব্যবহার করে উৎপাদন ব্যবস্থা গড়ে তোলে এবং এই উৎপাদন ব্যবস্থার বিকাশের সাথে সমাজ ব্যবস্থার রূপান্তরের প্রশ্নটি জড়িত থাকে। দুই, মার্ক্স দেখিয়েছেন ব্যক্তি তার শ্রমের মাধ্যমে বাস্তব পরিবেশের সঙ্গে নিজেকে বিচ্ছিন্ন করে ঐতিহাসিক প্রয়োজনে একটি সামাজিক পরিমণ্ডল গড়ে তোলে এবং শ্রমের প্রয়োগের মাধ্যমে পরিবেশকে পরিবর্তন করে। নাম্বার 3, উৎপাদনের দুটি পদ্ধতি, তাহলে উৎপাদন শক্তি ও উৎপাদনের সম্পর্ক। শ্রমিক ও তার শ্রম ক্ষমতা, আনুষঙ্গিক যন্ত্রপাতি ইত্যাদি হলো উৎপাদন শক্তি। উৎপাদন সম্পর্ক বলতে উৎপাদন প্রক্রিয়ায় মানুষে তথা শ্রেণীতে শ্রেণীতে উৎপাদন ভিত্তিক পারস্পরিক সংযোগ বা সম্পর্ককে বোঝায়। মার্ক্সের মতে উৎপাদন পদ্ধতি দুটি অংশের মধ্যেকার দ্বন্দ্বই উৎপাদন ব্যবস্থার পরিবর্তন আনে। স্ট্যালিনের মতে ইতিহাস বিজ্ঞানের প্রধান কাজ হলো উৎপাদনের নিয়ম, উৎপাদিত শক্তির বিকাশের নিয়ম, উৎপাদন সম্পর্ক ও সমাজের অর্থনৈতিক বিকাশের নিয়মাবলীগুলি আলোচনা ও প্রকাশ করা। মার্ক্স মনে করেন পুরাতন উৎপাদন ব্যবস্থার মধ্যে যে স্বতঃস্ফূর্তভাবে উৎপাদন শক্তির বিকাশ ঘটে, সমাজ বিবর্তনে কোনো স্তরেই উৎপাদন সম্পর্কের পরিবর্তন বিনা সংঘর্ষ সম্পন্ন হয় না। তাই মার্ক্স বলেছেন যে প্রতিটি পুরনো সমাজের গর্ভে যখন নতুন সমাজের উদ্ভব হয়, শক্তি তখন ধরিত্রী হিসেবে কাজ করে। মার্ক্স দেখিয়েছেন উৎপাদন শক্তি ও উৎপাদন সম্পর্কের মধ্যে বৈরমূলক সম্পর্ক দেখা দিলেই আঞ্চলিক প্রক্রিয়ার মাধ্যমে সমাজের বিপ্লব ঘটবে। নেক্সট, উদ্বৃত্ত মূল্যতত্ত্ব। ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ও ডেভিড রিকার্ডোর মূল্যের শ্রমতত্ত্ব আলোচনার সূত্র ধরে মার্ক্স তার বিখ্যাত উদ্বৃত্ত মূল্যতত্ত্ব ব্যাখ্যা করেছেন। মার্ক্সের মতে কাঁচামাল, যন্ত্রপাতি ও শ্রমের সমন্বয়ে যে দ্রব্য উৎপন্ন হয় তা সবকটাই মূল্য মানুষের শ্রমের ফল। পুঁজিবাদী সমাজে যেহেতু পুঁজিপতিরা উৎপাদনের উপাদানগুলির মালিকানা, সেই হেতু জীবন ধারণের জন্য তাদের কাছে শ্রম বিক্রয় করতে শ্রমিকরা বাধ্য হয়। কিন্তু শ্রমিকদের শ্রমশক্তির মূল্যের পরিমাণ এবং শ্রম প্রক্রিয়ায় যে পরিমাণ মূল্য সৃষ্টি হয় তা কখনোই সমান হয় না। অর্থাৎ শ্রমিক তার মজুরির সমান মূল্য সৃষ্টি করতে যেটুকু সময় কাজ করে সেই সময়কে আবশ্যিক শ্রম সময় বলা হয়। কিন্তু কোনো রকম পারিশ্রমিক বা মজুরি না পেয়ে কেবল পুঁজিপতির জন্য উদ্বৃত্ত মূল্য সৃষ্টি করতে শ্রমিক শ্রেণী যতক্ষণ সময় কাজ করতে বাধ্য হয় সেই সময়কে আমরা বলি উদ্বৃত্ত শ্রম সময়। অর্থাৎ যদি করা হয় যে শ্রমিক যে পরিমাণ শ্রমদান করে তা দিয়ে সি পরিমাণ দ্রব্য উৎপাদন করা হয়, এই সি পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য শ্রমিককে এম পরিমাণ অর্থ মজুরি দেওয়া হয়, কিন্তু সি পরিমাণ দ্রব্য মালিক বিক্রি করে এম পরিমাণ অর্থে, সুতরাং উদ্বৃত্ত মূল্য হলো এম মাইনাস এন। শ্রেণী সংগ্রাম। মার্ক্সের মতে উৎপাদন ব্যবস্থার একটি বিশেষ স্তরে ঐতিহাসিক কারণে শ্রেণীর উদ্ভব ঘটে। মার্ক্স দেখান যে শ্রেণীবিভক্ত সমাজে উৎপাদন ব্যবস্থার শ্রেণীগুলির সম্পর্ক যদি পরস্পর বিরোধী হয় তবে অনিবার্যভাবে তাদের স্বার্থগত দ্বন্দ্বের প্রকাশ ঘটে এবং শ্রেণী সংগ্রামের আত্মপ্রকাশ অনিবার্য হয়ে ওঠে। মার্ক্স এঙ্গেলস তাদের কমিউনিস্ট ম্যানিফেস্টো ঘোষণা করেন। আজ পর্যন্ত যত সমাজ দেখা গেছে তাদের সকলের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস
মার্ক্সের মতে শ্রেণী সংগ্রাম তিনভাবে চলতে পারে: এক অর্থনৈতিক, দুই মতাদর্শগতভাবে, তিন রাজনৈতিকগতভাবে। মার্ক্সের মতে পুঁজিবাদী যুগে অর্থনৈতিক সংগ্রামের সঙ্গে সঙ্গে আদর্শগত রাজনৈতিক সংগ্রাম পরিচালনার ওপর মার্ক্সবাদীরা অত্যাধিক গুরুত্ব আরোপ করেন। এইরূপ সমাজে অব্যবস্থার বিরুদ্ধে শ্রমিক অসন্তোষ যথেষ্ট নয়, শ্রমিকদের শ্রেণী সচেতন হয়ে উঠতে হবে। এই মতাদর্শগত সংগ্রাম চালাতে গিয়ে শ্রমিক শ্রেণীকে একটি বিশ্বজনীন দৃষ্টিভঙ্গির অধিকারী হতে হয়। শ্রমিকের শ্রেণী সচেতনতা ও বিশ্বজনীন দৃষ্টিভঙ্গির অধিকারী গড়ে তোলার জন্য মার্ক্সবাদে দীক্ষিত একটি রাজনৈতিক দলের প্রয়োজন। মার্ক্সবাদীদের মতে শ্রেণী সংগ্রামের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্তর হল রাজনৈতিক সংগ্রাম পরিচালনা করা। এই রাজনৈতিক সংগ্রাম পরিচালনার দায়িত্ব থাকবে সরবরাহ শ্রেণীর রাজনৈতিক দলের হাতে। রাজনৈতিক শ্রেণী সংগ্রামের মধ্য দিয়েই কিন্তু শ্রমিক শ্রেণী বুর্জিয়া শ্রেণীর হাত থেকে রাজনৈতিক ক্ষমতা দখল করে নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবে। নেক্সট হচ্ছে মার্ক্সের রাষ্ট্রতত্ত্ব। সমাজ বিবর্তনের একটি বিশেষ স্তরে উৎপাদন ব্যবস্থার চরিত্রগতভাবে পরিবর্তনের ফলে রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে। মার্ক্সের রাষ্ট্রচিন্তার প্রধানত মার্ক্স এঙ্গেলস রচিত দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো, এঙ্গেলস দ্য অরিজিন অফ দ্য ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট, লেনিনের লেখা দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন গ্রন্থে বিশেষভাবে প্রকাশিত হয়। মার্ক্সীয় রাষ্ট্রতত্ত্বের ভিত্তি হল ঐতিহাসিক বস্তুবাদ। মার্ক্সের মতে সমাজের ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব, পণ্য বিনিময় ব্যবস্থার প্রচলন, শ্রমবিভাগের প্রবর্তন ইত্যাদির ফলে সমাজ জীবনের অভূতপূর্ব পরিবর্তন সাধিত হয়। এঙ্গেলসের ভাষায় সভ্য সমাজে রাষ্ট্রই সমাজকে একত্র ধরে রাখে এবং প্রতিটি বৈশিষ্ট্য পর্বেই রাষ্ট্র হলো একমাত্র শাসক শ্রেণীর রাষ্ট্র এবং সর্বক্ষেত্রেই তা হলো মূলত শোষিত ও নিপীড়িত শ্রেণীকে দমন করার যন্ত্রমাত্র। মার্ক্স মনে করেন ক্রমবর্ধমান ও বিরামহীন শোষণে বঞ্চিত শ্রমিক শ্রেণীকে বলিষ্ঠ সংগঠন সৃষ্টি করে সামাজিক ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা কল্পে বৈপ্লবিক পন্থা গ্রহণ করতে হয়। সশস্ত্র সংগ্রামের ভেতর দিয়েই শোষক ও শাসক শ্রেণীকে পরাজিত করে শ্রমিক শ্রেণীর রাষ্ট্রতত্ত্ব ক্ষমতা দখল করে এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র সর্বপ্রধান লক্ষ্য। শ্রেণী শোষণের অবসান ও শোষণহীন সমাজ ব্যবস্থার প্রবর্তন। নেক্সট, বিপ্লব সংক্রান্ত তত্ত্ব। মার্ক্সের বিপ্লব সংক্রান্ত তত্ত্ব। মার্ক্সবাদ মনে করে যে সমাজ বিকাশের প্রক্রিয়া শাসক শ্রেণীর পরিবর্তন ঘটিয়ে সামাজিক অর্থনৈতিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন এনে সমাজ প্রগতির মূল উৎস উৎপাদিকা শক্তির পূর্ণ বিকাশের সম্ভাবনাকে উন্মুক্ত করাকে বলে সমাজতন্ত্র। হারবার্ট আপতকার মতে বিপ্লব হলো এক ঐতিহাসিক প্রক্রিয়া যা এমন একটি সমাজের রূপান্তরের দিকে এগিয়ে যায় যা তাতে চূড়ান্তভাবে উপনীত হয় সেখানে একটি শাসক শ্রেণীর অপরটি দ্বারা অপস্থিত হয়। এই নতুন শ্রেণীটি পুরাতনটির তুলনায় উন্নততর উৎপাদন সক্ষমতা ও সামাজিক দিক থেকে প্রগতিশীল সম্ভাবনাকে প্রতিফলিত করে। মার্ক্স এঙ্গেলসের সমাজতান্ত্রিক বিপ্লবের শর্ত হিসেবে এর বিষয়গত ও বিষয়গত উৎপাদনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। বিপ্লবের বিষয়গত শর্ত হলো: 1. পুঁজিবাদী ব্যবস্থার নিজস্ব দ্বন্দ্ব ও পুঁজিবাদী দুনিয়ার অর্ধদ্বন্দ্ব। 2. শোষিত শ্রেণীর দুঃখ যন্ত্রণা বঞ্চনা চরম আকার ধারণ করলে। 3. শোষিত শ্রেণীর মুক্তির জন্য ঐতিহাসিক দায়িত্ব পালনের মানসিকতার প্রস্তুত। বিষয়গত শর্ত বলতে শ্রমজীবী মানুষের মধ্যে বৈপ্লবিক চিন্তা। 2. বিপ্লবের সামিল হওয়ার জন্য গণশক্তির বিকাশ। 3. জনগণের সংগ্রাম ও বিপ্লবের নেতৃত্ব দানের উপযোগী রাজনৈতিক দলের অস্তিত্ব। এই বিষয়গত ও বিষয়গত শর্ত পালিত হয় বিপ্লবের ক্ষেত্রে প্রস্তুত বলে মনে করা যেতে পারে। মার্ক্স এঙ্গেলস তাদের কমিউনিস্ট ম্যানিফেস্টোতে প্রলেতারিয়েত বিপ্লবের অসম্ভাবনীয় ও নিরবিচ্ছিন্ন বিপ্লবের তত্ত্ব প্রচার করেন। মার্ক্স বিপ্লবকে ঐতিহাসিক চালিকা শক্তি হিসেবে বর্ণনা করেছেন। মার্ক্সীয় দ্বান্দ্বিক বস্তুবাদ মার্ক্সবাদের মূল দার্শনিক ভিত্তি, যারা মার্ক্সীয় তত্ত্বের বিরোধিতা করেন তারা মনে করেন দ্বন্দ্বতত্ত্বের প্রয়াস বস্তু জগতে সম্ভব নয়।
এই তত্ত্ব একমাত্র ভাব জগতের ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু মনে রাখা প্রয়োজন যে বস্তু জগৎ থেকেই ভাব জগতের আবির্ভাব। সুতরাং মার্ক্সবাদ কখনোই একে যান্ত্রিকভাবে প্রয়োগের কথা বলেনি। মার্ক্সবাদের ঐতিহাসিক বাস্তববাদের সমালোচনা করে বলা হয় যে ঐতিহাসিক বস্তুবাদ ইতিহাসের অমুক নিয়মের প্রতি অত্যাধিক গুরুত্ব দিয়েছে। কার্ল পপার মনে করেন যে ঐতিহাসিক বাস্তববাদী ব্যাখ্যা একান্তভাবে যান্ত্রিক। ঐতিহাসিক বস্তুবাদ ভীতি ও উপরিসৌধ সংক্রান্ত ব্যাখ্যাকে তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। সমালোচকদের মতে মার্ক্সের ইতিহাসকে বাস্তববাদী ব্যাখ্যার দ্বারা অর্থনৈতিক ঘটনার উপর অত্যাধিক গুরুত্ব আরোপ করেছেন। পরিবর্তে মানুষের জীবন, ভাবনা, আদর্শ, ধ্যান, ধারণা ইত্যাদি সূক্ষ্ম অনুভূতিগুলিকে তিনি বহুলাংশে উপেক্ষা করেছেন। মার্ক্সীয় রাষ্ট্রতত্ত্বের বিরুদ্ধে সমালোচনা করে বলা হয় যে মার্ক্সীয় মতবাদ অনুযায়ী আর্থিক কাঠামোই হলো রাষ্ট্রের প্রধান ভিত্তি, অপরদিকে রাজনৈতিক, অর্থনৈতিক মতাদর্শ ইত্যাদি হলো উপরিসৌধ। কার্ল পপারের যুক্তিতে মার্ক্স এইভাবে রাজনৈতিক বন্ধন করে ফেলেছেন। সমালোচকরা আশঙ্কা করেন যে মার্ক্সীয় নির্দেশিত সংঘাত বিপ্লবের মধ্য দিয়ে যে সমাজ গঠিত হবে তা সুস্থ, শান্তিপ্রিয় ও সমৃদ্ধিশালী হতে পারে। মার্ক্সের শ্রেণীতত্ত্বকে সমালোচনা করে বলা যায় যে সমাজের মূল দ্বন্দ্ব ব্যক্তি ও সমাজের মধ্যে, শ্রেণীর সাথে শ্রেণীর নয়। শ্রেণী সংগ্রামের তত্ত্বের ভিত্তি হলো শোষণের উপর গড়ে ওঠা শাসক ও শোষকের সম্পর্ক, কিন্তু বুর্জিয়া ব্যবস্থা ইতিহাসে নিয়তে এমনভাবে পরিবর্তন হয়েছে যা এই শোষণ ব্যবস্থার চরিত্রে পরিবর্তন হয়েছে। মার্ক্সের বিপ্লবের তত্ত্ব সমালোচনা করে বলা যায় যে অসাংবিধানিক উপায়ে বিধিবদ্ধ সরকারকে পরিবর্তন করা অগণতান্ত্রিক কাজ। এইরূপ অকাম্য ও অগণতান্ত্রিক কাজের তত্ত্বরূপে দেওয়া বাঞ্ছনীয় নয়। পরিশেষে আমরা বলতে পারি যে মার্ক্সীয় সমাজতান্ত্রিক বিপ্লবের ফলে যখন সাম্যবাদী সমাজ গঠিত হবে তখন উৎপাদনে প্রাচুর্যের জন্য মানসিক ও দৈহিক শ্রমের মধ্যে দিয়ে কোনো রকম পার্থক্য থাকবে না। এইরূপ সমাজের সর্বপ্রকার শ্রেণী শোষণ অবসান ঘটার ফলে শোষণের যন্ত্র হিসেবে রাষ্ট্রের কোনো প্রয়োজনীয়তা থাকবে না, স্বাভাবিকভাবে তার বিলুপ্ত ঘটবে। এছাড়াও বিপ্লব করতে গিয়ে বিপ্লবী জনগণকে যে মূল্য দিতে হয় তার জন্য দায়ী বুর্জিয়া শাসক ও শোষক শ্রেণী, কারণ তারাই বিপ্লবকে ধ্বংস করার জন্য রাষ্ট্রযন্ত্রের সাহায্যে বিপ্লবীদের জীবন ও সম্পত্তির ক্ষতি সাধন করে। তাই সমাজতান্ত্রিক বিপ্লব ছাড়া নিচ্ছক বিবর্তনের মাধ্যমে পুঁজিবাদ থেকে সমাজতন্ত্রের উত্তরণ অসম্ভব। তো এন্ড অফ দিস ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নাও। এবং হ্যাঁ, আর তোমাদের বলে দিই যে সম্পূর্ণ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ফার্স্ট লার্নিং অপরচুনিটি কিন্তু নিয়ে এসছে টপাটিক্স। টপাটিক্স এমনই একটা ইউটিউব বেসড প্ল্যাটফর্ম যেখানে তোমাদের টোটালি ফ্রি হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি পড়ানো হয়। থ্যাংক ইউ, গুড বাই।